জীবন বিজ্ঞান তো খুবই মুখস্থ করার জিনিস। এতে আর কি বোঝার আছে? কিন্তু কিছু কিছু প্রশ্ন একদমই মাথায় ঢুকছে না। তোমারও কি এরকমই অবস্থা? এর কারণ একদমই সোজা। তোমাদের ধারণাটাই ভুল। জীবন বিজ্ঞানেও অনেক কিছু বোঝার রয়েছে। আর আজকের লেকচারে একদম মজার ছলে আমি এমন এমন জিনিস বোঝাবো যেগুলো বোঝার পর তোমার কাছে উদ্ভিদের হরমোন আর তার বিভিন্ন কাজ একদম জলের মতো সোজা লাগবে। তো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু স্কাইনোভা। আজকে আমরা নিয়ে হাজির হয়েছি আমাদের উদ্ভিদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় তথা হরমোন চ্যাপ্টারের প্রথম লেকচার নিয়ে। লেকচার শুরু করার আগে আবারও বলে দিই, প্রতি ক্লাসের নোটস এবং ডেইলি প্র্যাকটিস কোয়েশ্চেনের একটা শিট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে ফ্রি অফ কস্ট প্রোভাইড করি। তাই জলদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও। লিংক পিন কমেন্টসে আমি দিয়ে দেবো। তো লেটস গেট স্টার্টেড। সবার প্রথমে আমরা দেখবো যে আমাদের টপিকটা কি। আমাদের টপিক হচ্ছে উদ্ভিদ হরমোন, যার মধ্যে আমরা আমাদের ফার্স্ট লেকচারে উদ্ভিদ হরমোনের বিভিন্ন বেসিক্স, হরমোন কাকে বলে, উৎসেচকের সাথে পার্থক্য কি ইত্যাদি এই সমস্ত জিনিসগুলো দেখবো। এবং আমাদের অক্সিন আজকে আমরা কভার করব, একদম ডিটেলসে কভার করব। অক্সিনের প্রভাবে কি করে ট্রপিক চলন হয়, কেন হয়, সেগুলো সব বুঝবো। ঠিক আছে? এবং তারপর ফার্দার লেকচার গুলোতে আমরা বাকি হরমোনগুলোকে কভার করব। দুটো বা তিনটে লেকচারসের মধ্যেই সমস্তটা র্যাপ আপ হয়ে যাবে। ঠিক আছে? তো চলো প্রথম টপিক দেখা যাক। এবার উদ্ভিদ হরমোন আমাদের চ্যাপ্টার তো বুঝলাম, কিন্তু হরমোন জিনিসটা কি একবার বুঝে নেওয়া যাক। তো হরমোন কি ইন জেনারেল বলি, হরমোনটা কি জিনিস। তো এর যদি আমি কিছু বৈশিষ্ট্য বলতে চাই তাহলে আমি কি বলবো, যে হরমোন কিন্তু আমাদের একটা নন নিউট্রিয়েন্ট প্রকৃতির জৈব রাসায়নিক পদার্থ, অর্থাৎ একটা কেমিক্যাল যেটা কি জৈব প্রকৃতির, অর্থাৎ তার মধ্যে কার্বন থাকবে। এবার নন নিউট্রিয়েন্ট কথার মানে কি? নন নিউট্রিয়েন্ট মানে যেটা আমাদের কিন্তু কোনো খাদ্য উপাদান নয়, যেটা আমাদের পুষ্টি প্রোভাইড করবে না। অর্থাৎ হরমোন কিন্তু আমাদের শক্তিও দেয় না, হরমোন কিন্তু আমাদের দেহ গঠনের উপাদান নয়, হরমোন কিন্তু আমাদের ক্ষয়পূরণেও সাহায্য করে না। তাহলে হরমোন কি করে? হরমোন শুধুমাত্র জীবদেহের বার্তা এক কোষ থেকে অন্য কোষে নিয়ে যায়, অর্থাৎ এটা একটা ইন্টারসেলুলার মেসেঞ্জার হিসেবে কাজ করে। ঠিক আছে? তাই একে আমরা রাসায়নিক বার্তাবাহক বলে থাকি। কিরকম বার্তা নিয়ে যায়? যেরকম তুমি কাউকে মেসেজ করবে কিছু একটা, কি মেসেজ করবে সেটা তো আমি দেখতে যাচ্ছি না, বাট যাই হোক। তাহলে তুমি কি করবে? হোয়াটসঅ্যাপে একটা টেক্সট করে দেবে, তাহলেই সে বুঝতে পেরে যাবে তুমি কি বলতে চাইছো। বোঝা গেল? আগেকার দিনে একসময় চিঠি লিখতে হতো, এখন তোমরা টেক্সট করলেই কাজ চলে যাচ্ছে, বা কল করে নিলে। তাহলে বার্তা পাঠানো আমাদের জন্য খুবই সোজা, একজন থেকে অন্য জনের কাছে। কিন্তু একটা উদ্ভিদ যখন তার কোনো প্রয়োজন থাকবে, বা একটা প্রাণীর যখন কোনো একটা প্রয়োজন থাকবে, বা তাদের ইন্টারনাল অর্গানস এর মধ্যে প্রয়োজন, প্রাণীর প্রয়োজন বলতে কি তার শরীরের ভিতরকার কথা বলা হচ্ছে আমাদের এখন। ঠিক আছে? তো তখন সে কি করে কমিউনিকেট করবে? তখন কমিউনিকেট করবে সে হরমোনের মাধ্যমে। তো হরমোন কি করবে? যে কোনো একটা কোষ থেকে সেই বার্তাটা অন্য কোষের কাছে নিয়ে যাবে। তারপর তাদের মধ্যে একটা রাসায়নিক সমন্বয় গঠন হবে, যার ফলে কিন্তু শরীরের যে প্রয়োজনীয় কাজ সেই কাজটা সম্পন্ন হতে পারবে। বোঝা গেল? তাহলে এই জন্য কিন্তু একে আমরা রাসায়নিক বার্তাবাহক বলে থাকি। এবার এই হরমোন কিন্তু খুবই স্বল্প মাত্রায় প্রয়োজন হয়, যেটাকে আমাদের এনসিইআরটি ট্রেস অ্যামাউন্ট বলে। ঠিক আছে? ট্রেস অ্যামাউন্ট মানে কি? খুবই স্বল্প মাত্রায় যখন প্রয়োজন হচ্ছে সেটা। ঠিক আছে? ট্রেস মানে অল্প। ঠিক আছে? আচ্ছা, এরপর কি? এরপর হচ্ছে আমরা বলবো যে আমাদের হরমোন কিন্তু কাজ করার পরেই ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। ও জাস্ট আসে, কাজ করে, চলে যায়, ব্যাস। হরমোন একদম পুরো সিগমা মেল। ঠিক আছে? আচ্ছা, তাহলে উদাহরণ দেখে নিয়ে যাক। উদাহরণ হচ্ছে আমাদের, যদি আমরা প্রাণী হরমোনের কথা বলি তাহলে আমরা বলতে পারি এসটিএইচ, এসিটিএইচ, ইনসুলিন, যেগুলো আমরা ডিটেলসে কি নেক্সট চ্যাপ্টারে পড়বো। এবং আমাদের আজকের চ্যাপ্টার কি? আমাদের উদ্ভিদ হরমোন, যেগুলো উদাহরণ কি কি? অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন, ফ্লোরিজেন, ইথিলিন, ব্যাস। এগুলো পড়লেই আমাদের জীবন সেট। ঠিক আছে? অ্যাডিশনাল আমরা একটা আবা পড়ে নেব। ঠিক আছে? তাহলে এইটুকু বললেই কিন্তু আমাদের কাজ চলে যাবে। আচ্ছা, এবার যদি আমাকে বলে হরমোনের সংজ্ঞা কি, তোমাদের বইতে দেওয়া আছে, তোমরা মুখস্থ করে নেবে, কারণ তোমাদের পরীক্ষায় আসতে পারে। কি? যে জৈব রাসায়নিক পদার্থ মূলত বিশেষ কোনো কোষ সমষ্টি, উদ্ভিদ দেহের ক্ষেত্রে কোষ সমষ্টি মানে কি? কলা, বা অন্তঃক্ষরা গ্রন্থি কোষ প্রাণী দেহের ক্ষেত্রে থেকে নিঃসৃত হয়ে দেহতরলের মাধ্যমে বা ব্যাপন ক্রিয়ায় উৎপত্তি স্থল থেকে দূরে বাহিত হয়ে কোষের বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়, তাকে আমরা হরমোন বা রাসায়নিক সমন্বয়কারী বলে থাকি। ঠিক আছে? এই ডেফিনেশনটা তোমাদের বইতে প্রোভাইড করা ছিল, যেটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তাহলে এটা গেল আমাদের হরমোন কাকে বলে তার পরিচয়। এবার চলে আসি আমাদের উদ্ভিদ হরমোনের কথায়। তাহলে উদ্ভিদ হরমোনকে আমরা ফাইটো হরমোনও বলে থাকি। ঠিক আছে? তাহলে উদ্ভিদ হরমোন বা ফাইটো হরমোন সেটা কি? উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি, ফুল ফল ধরা এবং বিভিন্ন উদ্দীপনার প্রতি সাড়া দেওয়ার জন্য যে বিশেষ জৈব রাসায়নিক পদার্থ খুব অল্প পরিমাণে প্রয়োজন হয়, তাকেই আমরা উদ্ভিদ হরমোন বা ফাইটো হরমোন বলি। একই জিনিস তো, হরমোনটা যখন উদ্ভিদ দেহের জন্য ভ্যালিড তখন আমরা তাকে কি বলছি? উদ্ভিদ হরমোন বা ফাইটো হরমোন। তাহলে আমি শুধু উদ্ভিদের কথাটা মেনশন করে দেবো, বাদ বাকিতে একই থাকবে আমাদের মোটামুটি। ঠিক আছে? আচ্ছা, এর উদাহরণ কি? এর উদাহরণ হচ্ছে আমাদের যেরকম অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন ইত্যাদি। ঠিক আছে? সবসময় যখন লিখবে না উদাহরণ, তখন ইত্যাদি দিয়ে দেবে, যদি কখনো এরকম ফিক্সড নাম্বার অফ এক্সাম্পল না হয়। সেটা ভালো লাগে আর কি, আর কিছুই না। আচ্ছা, রাসায়নিক সমন্বয়কারী কি? বুঝিয়েই তো অলরেডি দিলাম, একবার পড়ে দিই। হরমোন জীবদেহের এক অংশে তৈরি হয় এবং অন্য অংশে বার্তা বহন করে, এবং বিভিন্ন অঙ্গের কাজের মধ্যে কি একটা সমন্বয় সাধন করে তোলে। এটি বৃদ্ধি, বিপাক ও প্রজনন নিয়ন্ত্রণ করে। তাই হরমোনকে আমরা কি বলি? রাসায়নিক সমন্বয়কারী বা রাসায়নিক দূত। ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসি আমাদের উদ্ভিদ হরমোনের শ্রেণী বিভাগে। তো উদ্ভিদ হরমোন মূলত আমাদের
4 প্রকারের, যার মধ্যে আমরা প্রাইমারিলি 3 প্রকারের কথা বলবো বা 2 প্রকারের কথা বলবো। আমরা বলতে পারি যে প্রাকৃতিক এবং কৃত্রিম। তাছাড়াও আরো দুটো ক্লাসিফিকেশন আমরা করতে পারি, একটা হচ্ছে গ্যাসীয় হরমোন, একটা হচ্ছে আমাদের প্রকল্পিত হরমোন। প্রাকৃতিক হরমোন কি, নাম থেকেই বোঝা যাচ্ছে প্রাকৃতিক, অর্থাৎ উদ্ভিদ দেহে ইনবিল্ট পাবো আমরা যেটাকে, তাই তো? তাহলে উদ্ভিদ দেহে স্বাভাবিকভাবে তৈরি হয়, যেরকম আইএএ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, যেটা আমাদের অক্সিন, প্রাকৃতিক অক্সিন, জিব্বারেলিন, জিব্বারেলিক অ্যাসিড যেটা, ঠিক আছে, সাইটোকাইনিন, এগুলো কি আমাদের প্রাকৃতিক হরমোন। আচ্ছা, তাহলে কৃত্রিম হরমোন কি? কৃত্রিম হরমোন মানে মানুষ যেগুলো তৈরি করছে, অর্থাৎ গবেষণাগারে সংশ্লেষ করা হয়। কৃত্রিম হরমোনকেই কিন্তু আমরা সংশ্লেষিত হরমোন বলে থাকি, সংশ্লেষিত। এবং এই কৃত্রিম বা সংশ্লেষিতর ইংরেজি কি? সিনথেটিক। তাই অনেক জায়গাতে কিন্তু আমাদের বলে সিনথেটিক হরমোন। দেখো কিছু কিছু ইংরেজি একটু মনে রাখার চেষ্টা করবে, কারণ এই সিনথেটিক বাংলায় লিখে দিল দন্তে সয়সী নয় থয় হয়, মানে ইকার টয়সী ক, এরকম ভাবে লিখে দিল, ঠিক আছে, তখন তুমি বুঝতেই পারলে না। তাই মনে রাখবে, সিনথেটিক হরমোন, সংশ্লেষিত হরমোন, বা আমাদের কি কৃত্রিম হরমোন বা আর্টিফিশিয়াল হরমোন বলতে পারে। তাহলে এগুলোর উদাহরণ কি? যেরকম NAA, 2,4-D, IPA, এগুলো সম্পর্কে আমরা পড়বো এক এক করে, ঠিক আছে। ন্যাপথ্যালিন অ্যাসিটিক অ্যাসিড, 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড, এগুলো সম্পর্কে আমরা পড়বো, ঠিক আছে, একদম লাস্ট টপিকে। তারপর আসছে আমাদের গ্যাসীয় হরমোন। গ্যাসীয় হরমোন মানে কি? যে গ্যাসিয়াস স্টেটে থাকে। তাহলে গ্যাসীয় অবস্থায় থাকে কে? আমাদের ইথিলিন। এবং এটি কি কাজে লাগে? এটা আমাদের ফল পাকাতে কাজে লাগে। তাহলে ইথিলিনের কাজ কি? ইথিলিনের কাজ হচ্ছে ফল পাকানো, ঠিক আছে। এবং এর সাথে সাথে আমাদের একটা আছে প্রকল্পিত হরমোন। প্রকল্প মানে কি? প্রকল্প মানে যার সমস্ত ডিটেলস এখনো আমরা পাইনি, এখনো আমাদের আন্ডার ডেভেলপমেন্ট চলছে, ঠিক আছে। তাহলে কি? প্রকল্পিত হরমোন মানে যার উপস্থিতি আমি জানি যে উদ্ভিদের ক্ষেত্রে এই হরমোনটা কাজ করে, কিন্তু তার সমস্ত স্পেসিফিকেশন আমরা এখনো ডিটেলিং করতে পারিনি বিজ্ঞানীরা, ঠিক আছে। তাহলে এটা কি? আমাদের প্রকল্পিত হরমোন। যেরকম উদাহরণ কি? আমাদের ফ্লোরিজেন, ঠিক আছে। ফ্লোরিজেন কোন কাজে লাগে? ফ্লোরিজেন আমাদের ফুল ফোটানোর কাজে লাগে। এবং সাথে সাথে আরেকটা উদাহরণ আমরা দেখে রাখবো, সেটা কি? আমাদের ভার্নালিন। তাহলে প্রকল্পিত হরমোনের দুটো উদাহরণ কি? ফ্লোরিজেন এবং ভার্নালিন। ফ্লোরিজেন কোন কাজে লাগে? উদ্ভিদের ফুল ফোটাতে কাজে লাগে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি যে হরমোন আর উত্তেজক কি একই জিনিস? না, হরমোন আর উত্তেজক আলাদা জিনিস। তাহলে হরমোন আর উত্তেজকের মধ্যে পার্থক্য কি? দেখো, হরমোন যেটা আছে সেটা আমাদের হয় অন্তঃক্ষরা গ্রন্থি, নয় ভাজক কলা থেকে বা বীজপত্র থেকে, বীজ থেকে খরিত হবে, ঠিক আছে। অন্তঃক্ষরা গ্রন্থি কোথায় পাওয়া যায়? আমাদের প্রাণীদেহের ক্ষেত্রে পাওয়া যায়। বাদ বাকিটা আমরা কাদের জন্য বলছি? উদ্ভিদ দেহের জন্য বলছি, ঠিক আছে। এখানে আমাকে কিন্তু হরমোন বলেছে, উদ্ভিদ হরমোন বলেনি। তাহলে আমি ইন জেনারেল লিখবো। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি কেন মেনশন করলাম? কারণ প্রাণীদের ক্ষেত্রে কি হয়? অন্তঃক্ষরা গ্রন্থি থেকেই হরমোনটা রিলিজ হয়। আচ্ছা, কি জিনিস সেটা আমরা তখন বুঝে নেবো, যদি কেউ না জেনে থাকে অন্তঃক্ষরা গ্রন্থি কি, বহিঃক্ষরা গ্রন্থি কি, ঠিক আছে। এবং উৎসেচক কি হবে? অপরপক্ষে উৎসেচক আমাদের বহিঃক্ষরা গ্রন্থি অথবা যে কোনো সজীব কোষ থেকে ক্ষরিত হয়। এবার তাহলে আমাদের ক্রিয়ার স্থান, আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমাদের উৎসেচকের। উৎসেচক ধরো আমাদের লালা রসের মধ্যে থাকে, তাহলে লালা গ্রন্থি থেকে যখন আমাদের উৎসেচকটা রিলিজ হচ্ছে, ওটা গিয়ে কি পায়ে কাজ করবে? না। তার মানে যেখানে কাজ করছে ওটা ওটা ঠিক যেখান দিয়ে রিলিজ হচ্ছে তার আশেপাশেই কাজ করবে, তাই তো? তার মানে উৎসেচক সবসময় কি হয়? যেখানে তৈরি হয় সাধারণত তারই আশেপাশে কাজ করে। কিন্তু হরমোন কি হয়? হরমোন সাধারণত আমাদের কি দূরে বাহিত হয়ে কাজ করে। ব্যতিক্রম হচ্ছে আমাদের লোকাল হরমোন। তাহলে আমি কি বলবো? যে উৎপত্তি স্থল থেকে দূরে বাহিত হয়ে কাজ করে আমাদের হরমোন, কিন্তু উৎসেচক সাধারণত আমাদের উৎপত্তি স্থলেই কাজ করে। আচ্ছা, হরমোন আমি কি বললাম? যে আমাদের ক্রিয়ার পর কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়, কিন্তু উৎসেচক আমাদের ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় না। তাছাড়া কাজ হিসেবে আমি কি বলবো? হরমোন আমাদের শারীরবৃত্তীয় কাজ ও বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। ওয়ার্ডটা কিন্তু ইম্পর্টেন্ট, নিয়ন্ত্রণ করে। জাস্ট এক জায়গা থেকে অন্য জায়গায় কি বার্তাটা পৌঁছে দিল, পৌঁছে দিয়ে ওই কাজগুলোর মধ্যে একটা সমন্বয় সাধন করে কাজগুলো নিয়ন্ত্রণ করলো। আচ্ছা, উৎসেচক কি? উৎসেচক হচ্ছে বিভিন্ন বিপাকীয় রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি করে, অর্থাৎ একটা ক্যাটালিস্টের মতো কাজ করে বা অনুঘটকীয় ক্রিয়া দেখায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এগুলো হলো আমাদের পার্থক্য। পার্থক্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। তারপর আমাদের যদি বলে উদ্ভিদ হরমোনের কয়েকটি বৈশিষ্ট্য বলো, তাহলে কি বলবো? উৎস মানে কোথা থেকে তৈরি হয়? কাণ্ড ও মূলের অগ্রস্থ ভাজক কলা বা মেরিস্টেমেটিক সেলস। মেরিস্টেমেটিক সেলস এমন কিছু সেলস হয় যেগুলো কিন্তু বারবার ডিভাইড করতেই থাকে, বিভাজন হতেই থাকে। এদের কোষ প্রাচীরটাও কি পাতলা হয়। তাহলে মেরিস্টেমেটিক সেলস, এখান থেকে আমাদের কি মূলত উদ্ভিদ হরমোনগুলো তৈরি হয়। তাছাড়া ভ্রূণমুকুল আবরণী, বীজপত্র, শস্য অংশ, ফল ইত্যাদি এইসব জায়গা থেকে কিন্তু আমাদের উদ্ভিদ হরমোন রিলিজ হয়। তাছাড়া আমাদের যদি বলি যে উদ্ভিদ হরমোনটা এবার এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে কাজ কি করে করছে, এবার দেখো, যদি আমাদের কাছাকাছি যেতে হয় তাহলে আমাদের ব্যাপন প্রক্রিয়ায় কাজটা হয়ে যায়। আর যদি দূরে যেতে হয়, দূরে যেতে হলে আমরা কি করি? জাইলেম ও ফ্লোয়েমের মাধ্যমে মানে হরমোনটাকে পরিবহন করি। তাহলে আমি কি বলবো? যে ব্যাপন প্রক্রিয়ায় কোষ থেকে কোষে এবং জাইলেম ও ফ্লোয়েম কলার মাধ্যমে কিন্তু পরিবাহিত হয় যখন দূরে যেতে হয়। যদি কাছাকাছির মধ্যে যেতে হয় তাহলে আমরা ব্যাপন পদ্ধতিতে চলে যাই। আর যদি দূরে যেতে হয় তাহলে আমি কি করি? তখন জাইলেম ও ফ্লোয়েমের মাধ্যমে চলে যাই, ঠিক আছে। তার জন্য বলছি কিন্তু আমরা উদ্ভিদ হরমোনের জন্য বলছি। আচ্ছা, এবার উদ্ভিদ হরমোনের কাজ কি? উদ্ভিদ হরমোনের কাজ হচ্ছে কোষ বিভাজন, কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণ, ফুলের পরিস্ফুটন, যৌন বৈশিষ্ট্য প্রকাশে সহায়তা করা, এরকম বিভিন্ন কাজ রয়েছে আমাদের উদ্ভিদ হরমোনের। তাছাড়া আমরা যদি বলি উদ্ভিদ হরমোনের পরিণতি, তা উদ্ভিদ হরমোন নামেই তো আছে হরমোন। আর হরমোন কি বললাম? যে কাজ করার পর চলে যায়। তাহলে কি বলবো? কাজ শেষ হওয়ার পর হরমোন এনজাইমের ক্রিয়ায় ধ্বংসপ্রাপ্ত হয়, অথবা আলোর প্রভাবে আমাদের অক্সিন ধ্বংসপ্রাপ্ত হয়। তাহলে এবার কোন এনজাইমের প্রভাবে কোন হরমোন ধ্বংসপ্রাপ্ত হয়, এটা কিন্তু আমাদের কোয়েশ্চেনে আসতে পারে।
তো আমাদের হরমোন, আমাদের মূল 3টে হরমোন পড়তে হবে। একটা হচ্ছে আমাদের অক্সিন, একটা হচ্ছে আমাদের জিব্বারেলিন, আর একটা হচ্ছে আমাদের সাইটোকাইনিন। আমার হাতের লেখায় যাবে না, আমার হাতের লেখা খারাপ হলেও আমি বোঝাই বেশ ভালো, ঠিক আছে, মানে আমাকে যতটা লোকে বলেছে। যাই হোক, তো অক্সিনের নাম কি? অক্সিনের নাম আমরা পড়বো যে এর রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। কি বলছি? যে এর রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। জিব্বারেলিনের রাসায়নিক নাম কি? জিব্বারেলিনের রাসায়নিক নাম হচ্ছে আমরা জিব্বারেলিক অ্যাসিড। জিব্বারেলিক অ্যাসিড। এবং সাইটোকাইনিনের রাসায়নিক নাম আমরা লিখবো না, আমরা সাইটোকাইনিনকে সাইটোকাইনিনই লিখবো, ঠিক আছে। এবার আমি কি করবো, এদের পিছনে একটা করে অক্সিডেজ বসিয়ে দেবো। কি করবো? প্রত্যেকের পিছনে একটা করে অক্সিডেজ বসিয়ে দেবো, ঠিক আছে। অক্সিডেজ, ডিএএসি, ঠিক আছে। এখানেও কি বসাবো? অক্সিডেজ। তাহলে এই হয়ে গেল আমাদের উৎসেচক। তাহলে এগুলো হচ্ছে আমাদের উৎসেচক, ঠিক আছে। তাহলে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, অক্সিডেজ, এই উৎসেচকের প্রভাবে কিন্তু আমাদের অক্সিন ধ্বংসপ্রাপ্ত হয়। জিব্বারেলিক অ্যাসিড অক্সিডেজ, এই উৎসেচকের প্রভাবে আমাদের জিব্বারেলিন হরমোন ধ্বংসপ্রাপ্ত হয়। আবার সাইটোকাইনিন অক্সিডেজ, এই উৎসেচকের প্রভাবে আমাদের সাইটোকাইনিন হরমোনটা কি ধ্বংসপ্রাপ্ত হয়। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের হরমোন। আর এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের ধ্বংসপ্রাপ্ত করার জন্য দায়ী এনজাইম বা উৎসেচক। এগুলো কি? এনজাইম বা উৎসেচক। নিজের মতো করে নোট করে নেবে যদি তোমাদের মনে হয় যে এটাকে ভালো করে তোমরা কলাম করে নিতে চাও, ঠিক আছে। আচ্ছা, তারপরের পয়েন্টে আসি। তারপরের পয়েন্ট হচ্ছে আমাদের অক্সিন, যেটা কিন্তু আমাদের আজকের মূল ডিসকাশন, ঠিক আছে। তাহলে আমরা আজকে কোন হরমোন নিয়ে ডিটেলস আলোচনা করবো? আমাদের অক্সিন হরমোন নিয়ে। তো অক্সিন হরমোনের সংজ্ঞা যদি আমি বলি তাহলে কি বলবো? কাণ্ড ও মূলের অগ্রভাগে উৎপন্ন নাইট্রোজেন ঘটিত, অর্থাৎ নাইট্রোজেন রয়েছে, যে জৈব অম্ল, তার মানে আম্লিক, উদ্ভিদের বৃদ্ধি ত্বরান্বিত করে। তাহলে অক্সিনের মূল কাজ কি? উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করা। তাকে আমরা কি বলি? অক্সিন বলি। এর রাসায়নিক নাম কি? এর রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, আইএএ। এবং এর রাসায়নিক সংকেত কি? সেটা হচ্ছে C10H9O2N, ঠিক আছে। এই যে এখানে নাইট্রোজেন রয়েছে, তাই আমি কি বলছিলাম? নাইট্রোজেন ঘটিত, ঠিক আছে। এবং এই জিনিসটা কিন্তু পরে আমরা দেখবো যে আমাদের অক্সিন এবং সাইটোকাইনিনের মধ্যে নাইট্রোজেন রয়েছে, তাই এই দুটো কি? আমাদের নাইট্রোজেন ঘটিত। কিন্তু জিব্বারেলিনের মধ্যে আমাদের নাইট্রোজেন থাকে না। এখন থেকেই মনে রাখার চেষ্টা করো ছোট ছোট পয়েন্ট, ঠিক আছে। লিখে নিতে হবে না, যখন ওগুলো পড়াবো তখন বলে দেবো। আচ্ছা, এবার আবিষ্কার। বিজ্ঞানী ভেন্ট, তিনি কি করেছিলেন? 1928 সালে ওট উদ্ভিদের থেকে যে মুকুল আবরণী, তার থেকে কি আমাদের অক্সিন হরমোনটা আবিষ্কার করেছিলেন। এবার আমি একটুখানি একটা জিনিস করাবো, যে জিনিসটা কিন্তু অনেকে হয়তো বুঝতে পারবে না, কারণ তোমাদের এখনো জৈব রসায়ন হয়নি। বাট পরে যখন তোমাদের হবে তখন বুঝতে পারবে। আমি একটা স্ট্রাকচার ড্র করছি, যেটা কি? একটা বেনজিন রিং, ঠিক আছে। এটা একটা বেনজিন রিং। তার সাথে আমি একটা পাইরোল রিং ড্র করছি। এটা কি? একটা পাইরোল রিং, ঠিক আছে। এটা আমাদের বেনজিন রিং, এটা একটা পাইরোল রিং। এই দুটো মিলে তৈরি করে আমাদের ইন্ডোল, ঠিক আছে। এক্ষুনি বুঝতে পারবে কেন করাচ্ছি। এবং এর সাথে আমাদের থাকে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে CH3COOH, ঠিক আছে। তো এখানে একটা H প্রতিস্থাপিত হয়ে কি হবে? আমাদের CH2COOH। বোঝা গেল? আচ্ছা, এটা কি? এটা হচ্ছে আমাদের অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। ভিনিগার, যেটা আমরা কি রান্নায় ইউজ করি অনেক সময়, অ্যাসিটিক অ্যাসিড। এই যে আমরা ভিনিগার ব্যবহার করি না, সেই ভিনিগারটাই হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। তো এখান থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যায়, তাই CH2 হয়ে গেল। এই যে জিনিসটা দেখছো না, এটাই হচ্ছে আমাদের অক্সিন। এটা কি? এটা হচ্ছে আমাদের ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। অনেকের হয়তো ভালো লাগবে, অনেকের হয়তো ভয় লাগবে। ভয় পাওয়ার দরকার নেই, কারণ এটা তোমাদের পড়তে হবে না। আচ্ছা, আমি কি জন্য দেখাচ্ছি দেখো। এটা 1 নাম্বার। আমাদের সবসময় কি ফাংশনাল গ্রুপ থেকে নাম্বারিং করা হয়। COOH অ্যাসিটিক অ্যাসিড, এটা একটা ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক, ঠিক আছে। এই জিনিসটা এখন বোঝাচ্ছি তো, এই জিনিসটা যখন তোমরা জৈব রসায়ন পড়তে যাবে তখন বুঝতে পারবে যে দাদা কি বলেছিল। তো এটা 1 নম্বর, এটা আমাদের 2 নম্বর। তার মানে এখানে কি আমাদের 3 নম্বর কার্বন থাকছে। তার মানে 3 নম্বর কার্বন থেকে আমাদের অ্যাসিটিক অ্যাসিডের গ্রুপটা যুক্ত রয়েছে, তাই তো। তাই আমাদের এটা বলা উচিত ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। তাই এর যদি একদম অ্যাকুরেট নাম আমরা জানতে চাই, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে এটা হচ্ছে ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড। তাহলে আমরা যেটা বলছি না যে আমাদের ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এটাকে আরো স্পেসিফিক্যালি বললে আমরা কি বলতে পারি? ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড। বাট সেটা আমরা লিখবো না পরীক্ষার খাতায়, কারণ হয়তো আমাদের টিচারও সেটা জানতে পারলো না, কারণ সমস্ত টিচারের কাছে সব নলেজ মানে অ্যাকুরেটলি থাকে না সব সময়। তো আমাদের বইতে যেটা আছে আমরা সেটাই মেনশন করবো, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। বাট কিছু স্টুডেন্ট থাকে যারা একটু এক্সেল করতে চায় বা একটু এক্সট্রা জানতে চায়, তাদের জন্য আমি বলে দিলাম যে এটা কিন্তু আমরা ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসি আমাদের নেক্সট টপিকে। নেক্সট টপিক কি? আমাদের অক্সিনের কাজ, যেটা আমাদের মূল আলোচ্য বিষয়। তো অক্সিনের কাজ কি? অক্সিনের মূল কাজ হচ্ছে আমাদের উদ্ভিদের বিভিন্ন রকমের বৃদ্ধি নিয়ন্ত্রণ করা, যার মধ্যে প্রথম আমাদের চলে আসে আমাদের অগ্রস্থ প্রকটতা। এবার অগ্রস্থ প্রকটতা কি? আমরা সবাই দেখেছি আমাদের উদ্ভিদের একদম মাথায় গিয়ে একটা টার্মিনাল বাড বা প্রান্তীয় আমাদের কি মুকুল, যেটা আমাদেরকে কি বলা হয়? আমাদের অগ্রমুকুল, ঠিক আছে। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি অগ্রমুকুল। এবং আবার দেখেছি আমরা ঠিক পাশে কিছু মুকুল থাকে, এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি পার্শ্বীয় মুকুল। এদেরকে কি বলি? পার্শ্বীয় মুকুল বা কাকটিক মুকুল।
তো এই পার্শ্বীয় মুকুল বা কাক্ষিক মুকুল থেকে কি হয়, আমাদের বিভিন্ন শাখা পোশাকা তৈরি হয়। আর আমাদের যে অগ্রমুকুল, এই অগ্রমুকুলের বৃদ্ধিতে কি হয়, আমাদের উচ্চতা বৃদ্ধি পায়। তাহলে অগ্রমুকুল যদি আমাদের বৃদ্ধি পায় তাহলে কি হবে, উদ্ভিদটা উচ্চতায় বৃদ্ধি পাবে। আর পার্শ্বীয় মুকুল যদি বৃদ্ধি পায় তাহলে সে কি হবে, শাখা পোশাকা বৃদ্ধি করবে, সাইডে বৃদ্ধি পাবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে উদ্ভিদের যে এই হরমোন আমাদের অক্সিন, এই হরমোন কি করে, উদ্ভিদ হরমোন অক্সিনের প্রভাবে উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত হয়, অর্থাৎ আমাদের এই অগ্রমুকুলকে বাড়তে বলে। কিন্তু পার্শ্বীয় বা কাক্ষিক মুকুলের বৃদ্ধি হ্রাস পায়, অর্থাৎ পাশের যে মুকুলগুলো আছে না, তাদের বৃদ্ধি কি ও হ্রাস করে দেয়। তাহলে কি হবে, তাহলে উদ্ভিদটা উচ্চতায় বৃদ্ধি পেতে থাকবে, কিন্তু আমাদের পাশের বৃদ্ধিটা কি কমে যাবে, অর্থাৎ আমাদের শাখা পোশাকা বেশি বৃদ্ধি হতে পারবে না, কিন্তু উদ্ভিদটা উচ্চতায় বৃদ্ধি পেতে থাকবে। এটাকেই আমরা বলি অগ্রস্থ প্রকটতা। বোঝা গেল কি বলছি? আরেকবার ভালো করে বোঝাচ্ছি। এটা একটা উদ্ভিদ, তার মাথায় আছে কি, তাদের অগ্রমুকুল। এই অগ্রমুকুলের যদি বৃদ্ধি ঘটে তাহলে উদ্ভিদটা কিন্তু আমাদের উচ্চতায় বৃদ্ধি পাবে। কিন্তু আমার যে পাশের মুকুলগুলো আছে, এই পাশের মুকুলের যদি বৃদ্ধি ঘটে তাহলে আমাদের শাখা পোশাকা বৃদ্ধি পাবে। কি বলছি, যে তাহলে আমাদের শাখা পোশাকা বৃদ্ধি পাবে। এইবার আমাদের যে অক্সিন হরমোন, অক্সিন হরমোন কি করে, আমাদের অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়, ফলে আমাদের উদ্ভিদের উচ্চতা বৃদ্ধি ঘটে। কিন্তু আমাদের যে পার্শ্বীয় মুকুল, তার বৃদ্ধি ব্যাহত করে, ফলে আমাদের শাখা পোশাকার বৃদ্ধি ব্যাহত হয়। এই ঘটনাকেই আমরা বলি অগ্রস্থ প্রকটতা। বোঝা গেল? তাহলে এটাই একবার পড়ে নেওয়া যাক। বলছে উদ্ভিদ হরমোন অক্সিনের প্রভাবে উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি ঘটে, কিন্তু পার্শ্বীয় বা কাক্ষিক মুকুলের বৃদ্ধি হ্রাস পায়। ফলে উদ্ভিদ উচ্চতায় বৃদ্ধি পায় ও লম্বা হয়, কিন্তু শাখা পোশাকার বৃদ্ধি ব্যাহত হয়। এই ঘটনাকে আমরা অগ্রস্থ প্রকটতা বলে থাকি। উদ্ভিদের অগ্রমুকুল যদি কেটে বাদ দিয়ে দিই তাহলে কি হবে, অগ্রমুকুল এখন নেই, তাহলে পার্শ্বীয় বা কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটবে তখন। তাহলে কি হবে, তখন শাখা পোশাকা সৃষ্টি হবে, যেটা কিন্তু আমরা চা গাছের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। কিরকম ভাবে, এরকম ভাবে। এই যে আমাদের এখানে কি, আমাদের অগ্রমুকুলটা রয়েছে, তাহলে কি উদ্ভিদটা উচ্চতায় বৃদ্ধি পাচ্ছে, আমাদের সাইডে কি আমাদের শাখা পোশাকা কম তৈরি হচ্ছে। কিন্তু যেই আমি এখানটা কি করছি, আমি এখানে উদ্ভিদের অগ্রমুকুলটা কেটে দিলাম, ঠিক আছে? কেটে দিলে কি হবে, তাহলে আমাদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটবে। তাহলে আমার তখন কি হবে, অগ্রমুকুল কেটে দিলে কাক্ষিক মুকুলের বৃদ্ধি হয়। কি বলবো, কাক্ষিক মুকুলের বৃদ্ধি হয়। এবং কি হবে, তাহলে তাতে শাখা পোশাকা সৃষ্টি হবে। এই জিনিসটা আমরা কোথায় ব্যবহার করি, এই জিনিসটা আমরা চা গাছের ক্ষেত্রে ব্যবহার করি, ঠিক আছে? চা গাছের ক্ষেত্রে তখন আমরা এরকম ভাবে কি অগ্রমুকুল কেটে দিই, তাহলে চারিপাশে কি শাখা পোশাকা তৈরি হয়ে হয়ে ওরা একটা ঝোপের মতো স্ট্রাকচার তৈরি করে, ঠিক আছে? তাই এটা কিন্তু মনে রাখবে যে চা গাছের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। আচ্ছা, এবার আমরা দেখি আমাদের দ্বিতীয় কাজটাকে। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের কোষ বিভাজন ও বৃদ্ধি। অক্সিন কি করে, বর্ধনশীল অঞ্চলের কোষ বিভাজনে সাহায্য করে, বিশেষত কি আমাদের ভ্যাসকুলার ক্যাম্বিয়াম অঞ্চলের। এবার ও কি করে, সেলুলোজ নামক উৎসেচকের কর্মদক্ষতা বাড়িয়ে দেয়। বাড়িয়ে দিলে কি হয়, কোষ প্রাচীরটা আমাদের নমনীয় হতে পারে, এবং সাথে সাথে সে কিন্তু কোষ প্রাচীরে নতুন উপাদান সঞ্চিত করে, ফলে কোষের সামগ্রিক বৃদ্ধি ঘটে। এছাড়া আমাদের অক্সিন কিন্তু কোষ গহ্বর বা ভ্যাকুয়াল সৃষ্টি করে কোষের আয়তন বৃদ্ধিতে সাহায্য করে। তাহলে অক্সিন কিন্তু আমাদের কোষ বিভাজন এবং কোষের আয়তন বৃদ্ধিতে ভূমিকা পালন করে। এবার আসি আমাদের তৃতীয় কাজে। তৃতীয় কাজ কি বলছে, আমাদের পার্থেনোকার্পি। পার্থেনোকার্পি মানে হচ্ছে আমাদের বীজহীন ফল তৈরি। কি বলছি, বীজহীন ফল তৈরি। তাহলে এই বীজহীন ফল তৈরির পদ্ধতিকে আমরা বলে থাকি পার্থেনোকার্পি। এবার পার্থেনোকার্পি কি করে হয়, সাধারণভাবে আমাদের যখন পরাগযোগ হয় তখন আমাদের পুংজনন কোষ এবং স্ত্রীজনন কোষ তারা কি মিলিত হলে তখন আমাদের যে ডিম্বক, সেই ডিম্বকটা বীজে পরিণত হয়। কিন্তু কখনো যদি আমাদের ফলের মধ্যে অক্সিনের পরিমাণ বেড়ে যায় বা বাইরে থেকে আমরা কৃত্রিম অক্সিন হরমোন প্রয়োগ করি, তাহলে কি হচ্ছে, আমাদের যে ডিম্বাশয়টা আছে সেই ডিম্বাশয়টা অক্সিনের আধিক্যে বৃদ্ধি পেয়ে যায়, পরিণত হয়ে যায়। তো এখনো নিষেক হয়নি, তার মধ্যে পুংজনন কোষ আর স্ত্রীজনন কোষের মিলন হয়নি, তাহলে ডিম্বকগুলো কি বীজে পরিণত হতে পারবে? বীজে পরিণত হতে পারবে না। তখন বীজ ছাড়াই কিন্তু ফলটা তৈরি হয়ে যায়, আর তাকেই আমরা বলি পার্থেনোকার্পি। এরকম ভাবে তৈরি ফলকে আমরা কি বলি, এরকম ভাবে তৈরি ফলকে আমরা বলি পার্থেনোকার্পিক ফল, ঠিক আছে? পদ্ধতিটা কি, পদ্ধতিটা হচ্ছে আমাদের পার্থেনোকার্পি। আর যদি বলি যে এই পদ্ধতিতে উৎপন্ন ফলকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো পার্থেনোকার্পিক ফল। তাহলে পার্থেনোকার্পি অর্থাৎ বীজহীন ফল তৈরির পদ্ধতিতে উৎপন্ন ফলগুলোকে আমরা বলে থাকি পার্থেনোকার্পিক ফল। কোন কোন ফল তৈরি করা হয় এই পদ্ধতিতে, যেরকম আমাদের বীজহীন তরমুজ তৈরি করা হয়, বীজহীন আঙুর তৈরি করা হয়, বীজহীন কলা তৈরি করা হয়। কেন করা হয়, কারণ এগুলো বাণিজ্যিকভাবে বেশি বিক্রি হয়, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে অক্সিন হরমোনের প্রভাবে যখন অক্সিন হরমোন বেশি হয়ে যায় তখন পরাগযোগ ও নিষেক ছাড়াই ডিম্বাশয়টা কিন্তু পরিণত হয়ে ফলে পরিণত হয়, কিন্তু এই ক্ষেত্রে আমাদের ডিম্বকটা বীজে পরিণত হতে পারে না। ফলে এই ধরনের যে ফল তাতে কিন্তু বীজ থাকে না। বোঝা গেল? এবং সাথে সাথে আমরা যদি মূলের বৃদ্ধির কথা বলি তাহলে এখানেও কিন্তু অক্সিনের ভূমিকা রয়েছে। অক্সিন যখন আমাদের লঘু ঘনত্বে থাকে, ঠিক আছে? লঘু ঘনত্বের অক্সিন যদি কখনো পাওয়া যায় তাহলে তখন কিন্তু আমাদের মূলের বৃদ্ধি হয়। যদি অধিক ঘনত্ব হয়ে যায় তাহলে কিন্তু মূলের বৃদ্ধি হয় না। অধিক ঘনত্বের অক্সিনে আমাদের কাণ্ডের বৃদ্ধি হয়, আর লঘু ঘনত্বের অক্সিনে আমাদের মূলের বৃদ্ধি হয়। এছাড়া আমরা যদি বলি যে আমরা কৃত্রিম অক্সিন ব্যবহার করব, তাহলে কৃত্রিম অক্সিন ব্যবহার করে কিন্তু আমরা শাখা কলমে মূল তৈরি করতে পারি। আমরা কি করি, একটা গাছ নিয়ে আসি যার একটা ডালকে কি আমি মাটিতে পুঁতে আবার নতুন একটা গাছ তৈরি করতে চাই।
তাতে কি করি, ওই ডালটার একদম প্রান্ত ভাগে আমরা অল্প অক্সিন মাখিয়ে দেবো, ঠিক আছে? কৃত্রিম অক্সিন কিনে আনবো বাজার থেকে, ঠিক আছে? কিনতে পাওয়া যায়। তো সেটাতে আমি একদম শেষ প্রান্তে একটুখানি অক্সিন মাখিয়ে দেবো। বেশি অক্সিন মাখালে হবে না, কারণ মূল কখন বৃদ্ধি পায়, যখন আমাদের লঘু ঘনত্ব থাকবে, ঠিক আছে? তাহলে লঘু ঘনত্বের অক্সিনে আমি কি মাখিয়ে দেবো। এবার সেটাকে আমি মাটিতে পুঁতে দেবো, ফলে কি হবে, ওর মূলটা কিন্তু সহজে উৎপাদন হতে পারবে, তাহলে কিন্তু সে বেঁচে যাবে। বোঝা গেল? তাহলে এটা কিন্তু আমাদের কাজ অক্সিনের মূল ও ফলের বৃদ্ধির ক্ষেত্রে। এবারে অক্সিনের সব থেকে মূল্যবান, মানে মূল্যবান না, আমাদের পরীক্ষার পার্সপেক্টিভে সব থেকে ইম্পর্টেন্ট কাজ কি, আমাদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ, ঠিক আছে? আচ্ছা, ট্রপিক চলন নিয়ন্ত্রণ আমি আগে রিড আউট করে দিই, তারপর আমি বোঝাবো খুব খুব ভালো করে। কি, অক্সিন হরমোন আলোর উৎসের বিপরীত দিকে জমা হয়, ঠিক আছে? ফলে কাণ্ডের ওই অংশ দ্রুত বিভাজিত হয় এবং কাণ্ড আলোর দিকে বেঁকে যায়। এটা আমাদের ফটোট্রপিজম, যেটা আমি বলেছিলাম যে আমাদের উদ্ভিদ হরমোন, এই উদ্ভিদ চলন চ্যাপ্টারে, যে আমি কিন্তু উদ্ভিদ হরমোন চ্যাপ্টারে বোঝাবো। হ্যাঁ, আমি এখন বোঝাবো, ঠিক আছে? এবং মূলের ক্ষেত্রে অক্সিন কম ঘনত্বে বেশি কাজ করে, তাই মূল আলোর বিপরীতে এবং অভিকর্ষের দিকে বৃদ্ধি পায়, যাকে আমরা জিওট্রপিজম বলে থাকি, ঠিক আছে? এবার এর কারণ কি, এর কারণটা বোঝার জন্য আমাদেরকে যেতে হবে আমাদের অক্সিন মামার কাছে। তো অক্সিন মামা আমাদের বলছে যে আই হেট লাইট, মানে আমাদের অক্সিন মামা একদম লাইট পছন্দ করে না। তাহলে অক্সিন কিন্তু আমাদের আলো বিদ্বেষী, মানে আলো একদমই পছন্দ করে না, ঠিক আছে? অক্সিন একদমই ভালো না, অক্সিন অন্ধকারের দিকে চলে যায় সবসময়। আবার অক্সিন বলছে আমার মনে খুব দুঃখ, কি দুঃখ, যে মূল হেটস মি, মূল আমাকে পছন্দ করে না। মূলকে যে মাটির তলায় থাকে, ঠিক আছে? উদ্ভিদের যে অংশ মাটির ওপরে আছে সেই অংশ কি, সেই অংশ হচ্ছে আমাদের কাণ্ড। আর যেই অংশ মাটির নিচে আছে তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি মূল। এবার মূল না আমাকে একদম পছন্দ করে না, অক্সিন বলছে। তাহলে মূল আমাকে কেন পছন্দ করে না, কারণ যখন আমার নিম্ন ঘনত্ব থাকে তখনই কিন্তু মূল বৃদ্ধি পায়। আমি যদি কম থাকি তাহলে এই মূল বৃদ্ধি পায়, নাহলে কিন্তু মূল বৃদ্ধি পায় না, ঠিক আছে? আবার অক্সিন বলছে যে আরেকটা জিনিস আছে, অক্সিন আমাদের কাণ্ড কিন্তু আমাকে ভালোবাসে, কাণ্ড লাভস মি। আমার যখন উচ্চ ঘনত্ব থাকে, অর্থাৎ অক্সিনের উচ্চ ঘনত্ব, তখন কিন্তু কাণ্ড বৃদ্ধি পায়। তাহলে এই তিনটে স্টেটমেন্ট কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ এই তিনটে স্টেটমেন্ট কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে অক্সিন কি, আলো বিদ্বেষী, অর্থাৎ অক্সিন কিন্তু আলোর দিকে জমা হবে না, অক্সিন অন্ধকারের দিকে জমা হবে। তার দ্বিতীয় পয়েন্ট কি, যে কাণ্ড আমাকে ভালোবাসে অক্সিনকে, ঠিক আছে? তাহলে আমার উচ্চ ঘনত্বে, অর্থাৎ অক্সিনের উচ্চ ঘনত্বে কাণ্ড কিন্তু বৃদ্ধি পাবে। আবার ৩ নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের, যে মূল হেটস মি, মূল আমাকে বেশি পছন্দ করে না। তাহলে আমার যখন কম ঘনত্ব থাকবে, অক্সিন ছাড়া তো বৃদ্ধি পাবে না, তাহলে আমার যখন কম ঘনত্ব থাকবে তখন কিন্তু একমাত্র মূলটা বৃদ্ধি পাবে, ঠিক আছে? তাহলে এই ৩টে পয়েন্ট যেন সবার একদম মাথায় গেঁথে যায়, তাহলেই কিন্তু আমরা এবার বুঝতে পারবো আমাদের ট্রপিক চলন, ঠিক আছে? এইবার তুমি একটা কথা বলো, যে আমাদের এদিক থেকে কি হচ্ছে, সূর্যালোক আসছে, তাই তো? তাহলে এদিকে আমাদের সূর্যালোক গুলো পড়ছে ধরে নিই আমরা। তার আগে একটু দেখিয়ে দিই যে আমাদের কি হচ্ছিল, যে অন্ধকার ঘর, যেদিক থেকে আলো আসছে সেদিকে কি আমাদের উদ্ভিদটা বেঁকে গেল। তাহলে কেন আলোর দিকে বেঁকে গেল সেইটা আমরা এখন বুঝতে চলেছি, ঠিক আছে? যেটা আমাদের ফটোট্রপিক চলন। তাহলে আমি এখন দেখছি যে আমার কি আলোটা এদিকে আসছে, তাহলে আমি ধরছি যে এই সাইডটা কি আমাদের আলো পড়ছে, তাই তো? তাহলে এই সাইডটা কি আমাদের আলোর অংশ, তাহলে এদিকটাই কি আমাদের আলোর অংশ। আমি তীর চিহ্নগুলো মুছে দিচ্ছি যাতে আর কি আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এদিকটাই আমাদের আলোকিত অংশ, আর এই দিকটা কি, এই দিকটা আমাদের অন্ধকার অংশ। তাহলে আমি কি বলছিলাম, আমাদের অক্সিন কি আমাদের আলো পছন্দ করে না। তাহলে অক্সিন কি এদিকে থাকবে নাকি এদিকে থাকবে? অক্সিন কিন্তু সব এদিকে থাকবে। তাহলে এই যে লাল কালি দিয়ে আমি দেখিয়েছি, এগুলো সব হচ্ছে আমাদের অক্সিন নির্ধারণ করছি আমি, ঠিক আছে? তাহলে এই দিকে কি আমাদের সব অক্সিন গুলো জমা হচ্ছে, দেখতে পাচ্ছ সব অক্সিন গুলো কি এই দিকটায় বেশি জমা হচ্ছে। এবার অক্সিন যদি আমাদের বেশি জমা হয়, এটা তো মাটির উপরে কি আছে, আমাদের কাণ্ড রয়েছে, কাণ্ড আমাদের অক্সিন ভালোবাসে, তার মানে বেশি ঘনত্বে কি বৃদ্ধি পাবে। তার মানে কি আমাদের যে এই সাইডটা বেশি বৃদ্ধি পাবে, তাই তো? তাহলে এইদিকে আমাদের অক্সিজেন যেহেতু বেশি হয়ে যাচ্ছে, তাই কি আমাদের কাণ্ড বৃদ্ধি পাচ্ছে। তার মানে আমাদের এই যে এই পাশটা, সেই পাশটা বেশি বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এই যে দিকটা, যে দিকটা আলোকিত দিক, সেই দিকটা কি বৃদ্ধি পেতে পারছে না, কারণ এখানে তো আমাদের অক্সিজেন একদম নেই সেরকম, বা একদম সামান্য পরিমাণে আছে, তাই সামান্য পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, তাই তো? তার মানে আমাদের আলোকিত অংশের দিকে অক্সিজেনের ঘনত্ব কম, তাই কি বৃদ্ধিটাও কম। কিন্তু আমাদের যে অন্ধকার দিক, সেই দিকটায় অক্সিজেনের ঘনত্ব বেশি, তাই কি কাণ্ডের বৃদ্ধিটা বেশি। তাহলে এই দিকটা কি হবে, আমাদের ধীরে ধীরে বড় হয়ে যাবে, আর কি ভারী হয়ে যাবে। তাই যদি এরকম ভারী হয়ে যায়, বড় হয়ে যায়, তাহলে কি হবে, সে কিন্তু নিচের দিকে ঝুঁকে যেতে চাইবে, ঠিক আছে? নিচের দিকে কি এত ঝুঁকবে না, কি হবে, সে এই দিকটায় যেদিকে আমাদের কি আলো আসছে ঠিক তার দিকে ঝুঁকে পড়বে না। তাহলে এদিকটা আমাদের কি বড় হয়ে যাচ্ছে, কিন্তু এদিকটা আর বড় হতে পারছে না, তাহলে কি হবে, এদিকটা ধীরে ধীরে ঝুঁকে যাবে। যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে একটা এক্সাম্পল নিই, চলো। যেরকম ধরো তুমি পিঠে একটা বিশাল ভারী একটা ব্যাগ নিয়েছো, ঠিক আছে? তাহলে এই দিকটায় তোমাদের ভর বেড়ে যাচ্ছে, এই দিকটায় তোমাদের ধরে নাও যে বৃদ্ধি হচ্ছে, গাছের সাথে কম্পেয়ার করো নিজেকে, তাহলে কি হচ্ছে, তুমি দেখো এই দিকটায় ঝুঁকে যাচ্ছ, কেন, কারণ এই দিকটায় কিন্তু তোমাদের ভরটা কম, কিন্তু ওপরের দিকে তোমাদের ভরটা বেশি, ঠিক আছে? এইবার গাছটার কথা আবার ভাবো, এই দিকটায় কি আমাদের বৃদ্ধি হচ্ছে, আমাদের কোন দিকটায় বৃদ্ধি হচ্ছে, এইদিকে বৃদ্ধি হয়ে যাচ্ছে। যেহেতু বৃদ্ধি হচ্ছে, তাহলে কি এদিককার আমাদের যে বৃদ্ধি হয়ে যাচ্ছে, ভর বেড়ে যাচ্ছে, তাহলে কি হবে, গাছটা ঠিক এদিকে ঝুঁকে যাবে না, তাহলে গাছটা কি এদিকটা ঝুঁকে যাবে এর মুখটা। আর এদিকে কি আছে, এদিকে আমাদের আলো রয়েছে, অর্থাৎ আলোর দিকে ঝুঁকে যাবে। তাহলে কি বলবো আমি এটাকে, বলবো আমাদের পজিটিভ
অটোট্রপিক চলন। কেন আমরা ট্রপিক চলন বলছি? কারণ এতে কিন্তু আমাদের বৃদ্ধি পাচ্ছে, অক্সিজেনের প্রভাবে কি হচ্ছে, কাণ্ডের বৃদ্ধি ঘটছে, তাই আমি একে বলছি ট্রপিক চলন। কারণ আমি কি বলেছিলাম যে আমাদের বৃদ্ধিজনিত চলন হচ্ছে ট্রপিক চলন, এবং আলোর প্রভাবে হচ্ছে, তাই আমি কি বলছি যে আমাদের ফটোট্রপিক। এবং পজিটিভ কেন বলছি? কারণ আলোর দিকে ঝুঁকে যাচ্ছে। বোঝা গেল তাহলে আমাদের? তাহলে পজিটিভ ফটোট্রপিক চলন কার হয়? উদ্ভিদের কাণ্ডের অংশের জন্য হয়। কেন হচ্ছে বোঝা গেল? কারণ আলোর দিকে আমাদের অক্সিজেন কমে যাচ্ছে, অন্ধকারের দিকে অক্সিজেন বেড়ে যাচ্ছে, তাহলে অন্ধকারের দিকে কি আমাদের বেশি বৃদ্ধি পাবে কাণ্ড, তাই কি সে আলোর দিকে ঝুঁকে যাচ্ছে। বোঝা গেল? আচ্ছা, এবার একই কনসেপ্ট আমরা লাগাবো এমন একটা কেসে যেখানে আমি একটা অনুভূমিকভাবে শায়িত একটা টবের মধ্যে গাছ নিয়েছি। তাহলে এই অংশটা কি? এই অংশটা আমাদের কাণ্ড, আর এই দিককার অংশ কি? এই দিককার অংশ আমাদের মূল। যেটা মাটির নিচের দিককার অংশ সেটা কি আমাদের মূল, আর মাটির উপরের দিককার অংশ কি আমাদের কাণ্ড। এবার তুমি একটা কথা বলো, নিচে কে আছে? নিচে আছে আমাদের পৃথিবী মা। তাহলে আমি কি বলেছিলাম? পৃথিবী সবাইকে নিজের দিকে টানে, ঠিক আছে? পৃথিবী আমাদেরকে সবাইকে খুব ভালোবাসে, তাই পৃথিবী নিজের দিকে টানে। কোন দিকে টানে? নিজের কেন্দ্রের দিকে টানে। তাহলে যেহেতু নিচের দিকে সবাইকে আকর্ষণ করছে, তাহলে অনুভূমিকভাবে শায়িত অর্থাৎ হরিজন্টালি রাখা একটা টবে যে গাছটা আছে তার কাণ্ডের অক্সিন গুলো নিচের দিকে আকর্ষিত হবে, তো অক্সিনের এই অভিকর্ষ বলের প্রভাবে। আবার মূলের যে অক্সিন সেগুলো আমাদের কি অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে আকর্ষিত হবে। তাহলে অক্সিন গুলো নিচের দিকে এসে বেশি সঞ্চিত হয়ে যাবে না? হয়ে যাবে। তার মানে আমাদের এই নিচের দিকে কি আমাদের সবসময় অক্সিনের ঘনত্বটা বেশি হয়ে যাবে। তাহলে নিচের দিককার অংশগুলোতে কি হবে? আমাদের অক্সিনের ঘনত্ব বেড়ে যাচ্ছে। এইবার তুমি আমাকে একটা কথা বলো, কাণ্ডের জন্য আমি কি বলেছিলাম? কাণ্ডের জন্য আমি বলেছিলাম যদি বেশি ঘনত্ব হয় অক্সিন, কি বলছি? বেশি ঘনত্বে অক্সিন, তাহলে কিন্তু আমাদের কাণ্ড তার বৃদ্ধি হবে। তাহলে আমি কি বলবো? কাণ্ড কিন্তু আমাদের বৃদ্ধি পাবে। কি হবে? কাণ্ড বৃদ্ধি পাবে। তার মানে বৃদ্ধি কোন দিকে হচ্ছে? বৃদ্ধি হচ্ছে আমাদের এই দিকটায়। তাহলে যদি আমাদের নিচের দিককার অংশে বৃদ্ধি হয়, উপরের দিককার অংশে বৃদ্ধি হয়নি, তাহলে কি হবে? এবার তাহলে সেই ওপরের দিকে ঝুঁকে যাবে না? তাই তো? ওপরের দিকে উঠে যাবে তো। কারণ আমি যদি কারোর মাথায় না ঢোকে তাহলে তুমি এরকম ভাবে মনে রাখো, যে দিকটা আমার বৃদ্ধি পাচ্ছে সেইটা কি হবে? যেদিকে বৃদ্ধি পাচ্ছে না সেই দিকে ঝুঁকে যায় সবসময়, ঠিক আছে? এই দিকটার কথা আবার ভাবো, যখন আমাদের কি এই দিকটা আমাদের বৃদ্ধি পাচ্ছে ভাবো, বা ভারী বেশি ভাবো, তাহলে সে কি হচ্ছে? যে দিকটায় ভারী নয় সেদিকটাই কি ঝুঁকে যাচ্ছে, তাই তো? তাহলে এই জিনিসটাই আবার এখানে অ্যাপ্লাই করো, যে দিকটা আমার কি বেশি বৃদ্ধি পাচ্ছে, বেশি ভারী হয়ে যাচ্ছে, সেদিকটা কি যে দিকটায় বৃদ্ধি পায়নি সেদিকটায় কি উপরের দিকে উঠে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এইবার তো উপরের দিকে উঠে যাচ্ছে, কিন্তু পৃথিবী টানছিল নিচের দিকে, অর্থাৎ এটা কিরকম হয়ে গেল? এটা হয়ে গেল আমাদের নেগেটিভ জিওট্রপিজম। কি বলবো? এটাকে বলবো আমরা নেগেটিভ জিওট্রপিজম বা নেগেটিভ জিওট্রপিক চলন। কারণ পৃথিবী নিচের দিকে টানছিল কিন্তু কাণ্ডটা উপরের দিকে উঠে গেল। বোঝা গেল? কিন্তু আমি যখন মূলের কথা বলবো, মূলের ক্ষেত্রে কি গল্প হচ্ছে? দেখো মূলের ক্ষেত্রে নিচের দিকে কি আছে? আমাদের বেশি ঘনত্বের অক্সিন। নিচের দিকে কি আছে? আমাদের বেশি ঘনত্বের অক্সিন রয়েছে। আর উপরের দিকে কি আছে? উপরের দিকে আছে আমাদের কম ঘনত্বের অক্সিন, তাই তো? উপরের দিকে আছে আমাদের কম ঘনত্বের অক্সিন, কারণ নিচের দিকে আমাদের কি অভিকর্ষ বলের প্রভাবে অক্সিন গুলো নিচের দিকে চলে এসেছে। এইবার মূল তো আমাদের অক্সিন পছন্দ করে না, তাহলে মূল কখন বৃদ্ধি পাবে? যখন আমাদের কম ঘনত্বের অক্সিন থাকবে। তাহলে এইখানে হবে কিন্তু আমাদের মূলের বৃদ্ধি। তাহলে মূল বৃদ্ধি কখন ঘটবে? যে দিকটায় আমাদের অক্সিনের ঘনত্ব কম, অর্থাৎ মূলের বৃদ্ধিটা হবে কিন্তু আমাদের ওপরের দিকে, তাই তো? তাহলে মূলের বৃদ্ধি হচ্ছে কিন্তু আমাদের ওপরের দিকে। তাহলে যেই ওপরের দিকে মূলের বৃদ্ধি ঘটলো, নিচের দিকে মূলের বৃদ্ধি ঘটছে না, তাহলে বৃদ্ধি পেতে কি হবে? নিচের দিকে ঝুঁকে যাবে। তাহলে মূল কিন্তু আমাদের মাটির দিকে অর্থাৎ আমাদের পৃথিবীর দিকে ঝুঁকে যাচ্ছে। তাহলে এটা পৃথিবী নিচের দিকে টানছে, মূলটাও নিচের দিকে আসছে, তাহলে এটা কিন্তু আমাদের হয়ে গেল পজিটিভ জিওট্রপিক চলন বা পজিটিভ জিওট্রপিজম। বোঝা গেল তাহলে কারণগুলো? তাহলে অনুভূমিকভাবে শায়িত কোনো টবের ক্ষেত্রে কাণ্ডের যেহেতু নিচের দিকে অভিকর্ষ বলের প্রভাবে অক্সিন গুলো বেশি ঘনত্ব তৈরি করলো, তাই কাণ্ডটা নিচের দিকে বেশি বৃদ্ধি পাচ্ছে, ওপরের দিকে বৃদ্ধি পাচ্ছে না। ফলে সে কিন্তু ওপরের দিকে উঠে গেল অভিকর্ষ বলের বিপরীতে, তাই তাকে আমরা কি বলছি? নেগেটিভ জিওট্রপিজম। এরই বিপরীতে যখন আমি মূলের কথা বলবো, তাহলে অভিকর্ষ বলের প্রভাবে একইভাবে নিচের দিকে বেশি ঘনত্ব হয়েছে, কিন্তু মূল কখন বৃদ্ধি পায়? মূল বৃদ্ধি পায় আমাদের কম ঘনত্বের অক্সিনের ক্ষেত্রে। তাহলে মূলের বৃদ্ধিটা কোথায় ঘটবে? মূলের বৃদ্ধি ঘটবে ওপরের দিকে। তাহলে যেহেতু ওপরের দিকে বৃদ্ধি ঘটছে, নিচের দিকে বৃদ্ধি ঘটছে না, তাহলে কি হবে? ওপর থেকে নিচের দিকে কিন্তু আমাদের মূলের সঞ্চালন হবে, যেটা কি আমাদের অভিকর্ষ বলের দিকেই সঞ্চালিত হচ্ছে। তাই একে আমরা কি বলবো? পজিটিভ জিওট্রপিজম। বোঝা গেল? ট্রপিক চলন বলতে আমরা কি বুঝি? বৃদ্ধিজনিত চলন, বৃদ্ধি ঘটছে অক্সিনের প্রভাবে। জিওট্রপিক বলতে কি বুঝি আমরা? অভিকর্ষ বলটা হচ্ছে আমাদের মানে উদ্দীপক। এবং পজিটিভ কেন বলছি? কারণ যেদিকে আমাদের টানটা আসছে, উদ্দীপকটা কোন দিকে? আমাদের পৃথিবী নিচের দিকে টানছে, সেদিকেই কিন্তু আমাদের চলনটা ঘটছে, তাই আমি কি বলছি? পজিটিভ চলন। বোঝা গেল তাহলে? এবার আরেকবার তাহলে ওই জিনিসটা রিড করে নেওয়া যাক, এইবার তাহলে বেশি ভালো করে বোঝা যাবে। কি? অক্সিন হরমোন আলোর উৎসের বিপরীত দিকে জমা হয় বললাম, ফলে কাণ্ডের ওই অংশের কোষ দ্রুত বিভাজিত হয়, ঠিক আছে? যখন অক্সিজেন জমা হবে তখন কি বিভাজন হবে, তবেই তো বৃদ্ধি পাবে, তো ওটার কথাই বলা আছে। এবং কাণ্ড কি তাহলে আলোর দিকে বেঁকে যায়, এটাই কি আমাদের ফটোট্রপিজম।
ঠিক আছে। মূলের ক্ষেত্রে কি হয়, অক্সিন কম ঘনত্বে বেশি কাজ করে, তাই মূল কি আলোর বিপরীত দিকে এবং অভিকর্ষের দিকে কিন্তু বৃদ্ধি পায়। একে আমরা কি বলবো তাহলে, জিওট্রপিজম। কিরকম জিওট্রপিজম? মূলের জন্য আমরা বলবো পজিটিভ জিওট্রপিজম, আর কাণ্ডের জন্য আমরা কি বলবো, নেগেটিভ জিওট্রপিজম। তাহলে তো আমরা এটা বুঝতে পারলাম না যে একদিকে অক্সিন বেশি হয়ে যাচ্ছে, একদিকে অক্সিন কম হয়ে যাচ্ছে। যেদিকে অক্সিন বেশি হয়ে যাচ্ছে সেদিকে বেশি বৃদ্ধি হচ্ছে, আর যেদিকে অক্সিন কম হয়ে যাচ্ছে সেদিকে কি আমাদের কম বৃদ্ধি হচ্ছে কাণ্ডের ক্ষেত্রে, আর মূলের ক্ষেত্রে তার অপোজিট হচ্ছে, তাই তো? তার মানে আমি বলতে পারি যে আমাদের এই ট্রপিক চলন কেন হচ্ছে, আমাদের অসম বন্টনের জন্য। অসম বন্টনের জন্য। কার অসম বন্টন? অসম বন্টনটা হচ্ছে আমাদের অক্সিন হরমোনের জন্য। এর প্রভাবে কি হচ্ছে? এর প্রভাবে আমাদের অসম বৃদ্ধি হচ্ছে, তাই তো? তাহলে অক্সিনের অসম বন্টনের জন্য অসম বৃদ্ধির কারণে কিন্তু আমাদের ট্রপিক চলন নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে? তাহলে এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট। চাইলে এই এক্সাম্পলটা তোমরা অনুভূমিকের ক্ষেত্রে বলতে পারো, তোমাদের কিন্তু টেক্সট বুকে দেওয়া আছে, ঠিক আছে? সাতরায় ভালো করে দেওয়া নেই, প্রান্তিকে ভালো করে দেওয়া আছে। আচ্ছা, তারপর কি? তারপর আমাদের কিছু ফ্যাক্ট, যে ফ্যাক্টটা আমাদের একটু মনে রাখতে হবে। কি? 1881 খ্রিস্টাব্দে, সাল মনে রাখতে হবে না, নামটা মনে রাখবে। চার্লস ডারউইন উদ্ভিদ দেহে হরমোনের প্রথম উপস্থিতি উপলব্ধি করেন। কি পরীক্ষা করেছিলেন? আলোকবৃত্তি পরীক্ষা করেছিলেন। তারপর 1905 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বেলিস ও স্টার্লিং প্রথম হরমোন শব্দটি ব্যবহার করেন, ঠিক আছে? এবং হরমোন শব্দের অর্থ, এটা একটা গ্রিক শব্দ হরমাও থেকে এসছে, যার অর্থ হচ্ছে আমাদের জাগ্রত করা বা উত্তেজিত করা। বোঝা গেল? তাহলে আজকের পুরো টপিকগুলো আশা করি সমস্ত ক্লিয়ার হয়েছে। উদ্ভিদের যে আমাদের প্রথম হরমোন, যেটা আমাদের কি অক্সিন, সেটা কিন্তু আমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল। মেন যে এই ট্রপিক চলনের পোর্শনটা, এই পোর্শনটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। তার জন্য আমাদের এই তিনটে জিনিস মনে রাখতে হবে, তাহলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। আই হেট লাইট, এ বলছে অক্সিন বলছে, তার মানে অক্সিন আলো বিদ্বেষী, আলো পছন্দ করে না। কাণ্ড কি? কাণ্ড অক্সিনকে খুব ভালোবাসে, তাহলে কি হবে, যখন উচ্চ ঘনত্ব থাকবে তখনই কি কাণ্ড বৃদ্ধি পাবে। আর মূল কি? অক্সিনকে পছন্দ করে না, তাহলে সে কি নিম্ন ঘনত্বে বৃদ্ধি পাবে। এই তিনটে জিনিস মাথায় রাখো, তাহলেই তোমার জীবন সেট। বোঝা গেল? তো থ্যাংক ইউ অল ফর অ্যাটেন্ডিং দিস সেশন। আশা করি যেরকম বলেছিলাম যে মজা ছলে সমস্ত কিছু বুঝিয়ে দেবো, সেগুলো কমপ্লিট হয়েছে। যেরকম ভাবে বোঝাতে চেয়েছি, তাতেও যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবে, আমি সেখানেও আবার এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। টাটা আজকের জন্য, নেক্সট লেকচারে দেখা হচ্ছে।